ভারতকে বিশ্বাসঘাতকতার শাস্তি দিল ইরান। দেখতে পাচ্ছেন ভারতের পোর্টে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার পর ব্যাপক বিপদে ভারত। স্ক্রিনে বর্তমানে আপনারা ভারতের মালিকানাধীন যে পোর্ট রয়েছে সেখানে ইরানের হামলার দৃশ্য দেখছেন। ইরান তার হাইপারসোনিক মিসাইল ব্যবহার করে ভারতের মালিকানাধীন যে পোর্ট রয়েছে সেখানে হামলা করেছে। বিষয়টা শুনে আপনারা অবাক হচ্ছেন এবং ভাবছেন যুদ্ধের মোড় হয়তো অন্যদিকে চলে গেছে, ভারতের সঙ্গে যুদ্ধ সরাসরি শুরু হয়ে গেছে। অনেকে ভাবছেন প্রকাশ্যে সরাসরি আমরা বলতে পারি না যে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেছে, তবে টেকনিক্যাল ভাবে ভারতের স্বার্থে এবার ইরান সরাসরি হামলা করেছে। কারণ ইসরায়েলের যে হাইফা পোর্টে আক্রমণ করেছে ইরান, সেই হাইফা পোর্টের বর্তমান মালিক হলো ভারতের আদানি গ্রুপ। নিউ আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে গতকাল রাতের দিকে ইরানের হাইপারসোনিক মিসাইল ফাতা-2 সরাসরি এই হাইফা পোর্টের যে কন্টেনার ডিপো রয়েছে সেখানে হিট করে এবং সেখানে মাল্টি-মিলিয়ন ডলারের ক্ষতি হয়। অবকাঠামোগত থেকে শুরু করে সেখানে গুরুত্বপূর্ণ যে সকল সাপ্লাই চেনের পণ্য ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট হামলা এবং ক্ষয়ক্ষতির বিষয় দুটোই তারা নিশ্চিত করেছে। হাইপারসোনিক মিসাইলে হামলা হয়েছে এটা তারা নিশ্চিত করেছে, কোনো ধরনের ড্রোন হামলা হয়নি। এর পূর্বে হাইফাতে যত ধরনের হামলা হয়েছে সেগুলো সরাসরি হাইফার যে মিলিটারি বেস ছিল এবং তার যে রিফাইনারি ছিল সেখানে হামলা হয়েছে। সরাসরি আদানি গ্রুপের এই যে টার্মিনাল রয়েছে সেখানে হামলার তেমন কোনো ঘটনা ঘটেনি। এইবারই প্রথম এই আদানি গ্রুপের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে সরাসরি হামলা করেছে ইরান। কূটনৈতিকভাবে বলতে পারেন এটা একটি শক্তিশালী মেসেজ ভারতের জন্য যে ভারত ইরানের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে ইরানও তার পাল্টা জবাব দিবে। একেবারে ছোট করে যদি আপনাদের বলি তাহলে 2022-23 অর্থ বছরে ভারতের আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড ইসরায়েলের যে গ্যাটট কোম্পানি রয়েছে তার সঙ্গে যৌথভাবে প্রায় 4.1 বিলিয়ন স্যাকেল বা প্রায় 1.15 বিলিয়ন ডলার দিয়ে এই হাইফা পোর্টের যে 100% শেয়ার রয়েছে সেটা ইসরায়েলের সরকার থেকে কিনে নেয়। ইসরায়েলের দেওয়া রিপোর্ট অনুসারে এই হাইফা পোর্টের বর্তমান 70% মালিক হচ্ছে ভারতের আদানি গ্রুপ, বাকি 30% ইসরায়েলের গেট গ্রুপ। হাইফা পোর্টে হাইপারসোনিক মিসাইল হামলা করে ইরান যে ক্ষয়ক্ষতি করেছে তার 70% যে জরিমানা বলেন বা ক্ষতিপূরণ সেটা কিন্তু এই ভারতের আদানি গ্রুপকে দিতে হবে, যেটা হয়তো ইসরায়েল সরকারের জন্য মাথা ব্যথা নয়। তবে মাথা ব্যথার কারণ হচ্ছে এই পোর্টটি দিয়ে ইসরায়েলের 20 মিলিয়ন টন পণ্য বাৎসরিক অন্য দেশ থেকে আসে। সেখানে ইসরায়েলের আমদানি রপ্তানি এবং নিজের দেশের বিভিন্ন ধরনের পণ্য চাহিদা পূরণের যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু অনেকটা বাধাগ্রস্ত হয়ে গেছে। ইরানের যে ট্রু প্রমিস 4 রয়েছে তার 64তম হামলার ওয়েবের অংশ হিসেবে শুধুমাত্র ভারতের মালিকানাধীন আদানির যে ইম্পোর্ট রয়েছে হাইফা সেখানেই নয়, পুরো ইসরায়েলের বিভিন্ন অন্যান্য স্থাপনায় আক্রমণ করেছে এবং সেখানে বেসামরিক ভবনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে ইসরায়েলের তেল আবিব জেরুজালেমের যে অঞ্চলে ইসরায়েল জনগণ বসবাস করে, এছাড়াও একেবারে উত্তর সীমান্তের কাছাকাছি অঞ্চল এবং দক্ষিণে নেগেদ মরুভূমির আশেপাশে যে শহর রয়েছে সেখানে হামলার ঘটনা ঘটেছে। সবথেকে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে তেল আবিবের ভেতরে, কারণ ইসরায়েলের যে জনবসতি রয়েছে তার বেশিরভাগ অংশই কিন্তু তেল আবিবে বসবাস করে। আর এখানেই ইসরায়েলের যে হাই রাইজ বিল্ডিং গুলো রয়েছে তার অবস্থান। আর এখানে কিন্তু সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে। দেখুন, ইসরায়েল অফিসিয়াল ভাবে এটা কখনোই স্বীকার করে না যে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, সুতরাং এটি অফিসিয়াল ভাবে বলা খুবই মুশকিল যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যে ধরনের চিত্র পাওয়া যায়, ভিডিও ফুটেজ পাওয়া যায়, সেখানে বিশ্লেষণ করে কিন্তু অনেক কিছুই পরিষ্কার হওয়া যায়। বিশেষ করে রাশিয়ার নিউজ চ্যানেল আরটি নিউজ তারা ক্ষয়ক্ষতির বিষয়ে ভালো তথ্য দেয়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইরান যে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে তার একটি বোমা ইসরায়েলের একেবারে ছাদ ভেঙে ঘরের যে মেঝে রয়েছে সেখানে পড়ে গেছে, যদিও সেটা বিস্ফোরিত হয়নি। এই ধরনের বোমা ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এটি সাথে সাথে বিস্ফোরিত না হয়ে মাটির নিচে বহু বছর ধরে থাকতে পারে। আর ইসরায়েলের জন্য যুদ্ধ শেষ হওয়ার পরও নিরাপদ অঞ্চল গড়ার ক্ষেত্রে এটা দীর্ঘকালীন ঝুঁকি তৈরি করবে, কারণ এই ক্লাস্টার ওয়ারহেডগুলো ইরানের বিশেষ করে খাইবার 4 যে মিসাইল রয়েছে একটি মিসাইলের ভেতরে 70টি ধরনের বোমা থাকে, কোনো ক্ষেত্রে 120টির বেশি বোমা থাকে। এই 120টির মধ্যে পরিকল্পিতভাবে ধরা যাক যে অর্ধেক বোমা বিস্ফোরিত হবে এমন ভাবে রাখা হয়, বাকি অর্ধেক মাটির নিচে লুকিয়ে থাকবে বা লুকিয়ে পড়বে এমন ভাবে তৈরি করা হয়। একটি বোমা বিস্ফোরিত হয়ে গেলে সেটা উদ্ধার করা সহজ, তবে সেই বোমা যদি মাটির নিচে লুকিয়ে থাকে সেটাকে খুঁজে বের করা বা যুদ্ধকালীন শান্তিকালীন এমন পরিস্থিতির পরও তার ঝুঁকি
হুমকি থেকে নাগরিকদের রক্ষা করা আরও বেশি কঠিন কাজ। সেখানে কিন্তু খরচ আরও বেশি হয়। সুতরাং ইসরায়েলের জন্য ইরান শুধু হামলা করছে না, দীর্ঘমেয়াদী তাদের যে নিরাপত্তার ঝুঁকি রয়েছে সেটাও কিন্তু নিশ্চিত করেছে এই ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করে। যদিও আন্তর্জাতিক নিয়ম অনুসারে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা নিষিদ্ধ, কেউ ব্যবহার করতে পারবে না। যুক্তরাষ্ট্র নিজে এ আইন করেছিল, আবার নিজেই এই ধরনের প্রযুক্তি ইসরায়েলকে দিয়েছিল গাজা উপত্যকায় ব্যবহারের জন্য। যে কোনো ধরনের হামলার ক্ষেত্রে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে ড্রোন হামলা খুবই কার্যকর। ইরানে সাধারণত $5,000 ড্রোন বা $20,000 ড্রোন যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন যে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাডার রয়েছে সেটা কিন্তু ধ্বংস করেছে, এবং যুক্তরাষ্ট্রের $multi-billion আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে লেয়ার রয়েছে সেটা প্রতিহত করতে পারেনি। এমনকি নতুন করে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল ক্ষেত্রে এবং গ্যাস ক্ষেত্রে যে হামলা হচ্ছে সেটা ড্রোন ব্যবহার করে হচ্ছে। তবুও কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের যারা টেকনিশিয়ান এবং বিজ্ঞানী রয়েছে তা প্রতিহত করতে পারছে না। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সবাই মিলে ইউক্রেনের সহযোগিতার জন্য তারা ইউক্রেনের দ্বারস্থ হয়েছে, এবং ইউক্রেন তাদের ফিরিয়ে দেয়নি। রাশিয়ার বিরুদ্ধে নিজেরাই যুদ্ধ করে তাদের অবস্থা অত্যন্ত টাইট হয়ে গিয়েছে। এই অবস্থায় 240 জন বিশেষজ্ঞ যারা বিভিন্ন ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী দাবি করা হচ্ছে। প্রায় 220 জন ইউক্রেনের যে ড্রোন এক্সপার্ট রয়েছে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সহযোগিতা করার জন্য এসে পড়েছে। যুক্তরাষ্ট্র 30-40 বছর ধরে এত গবেষণা করে এত কিছু মোতায়েন করে ইরানের ড্রোন এবং মিসাইলকে প্রতিহত করতে পারেনি। এখন তারা ইউক্রেনের মতো যুদ্ধ বিধ্বস্ত একটি সামরিক বাহিনীর ওপরে সহযোগিতার জন্য নির্ভর করছে, যেখানে ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি। দেখার বিষয় যে ইউক্রেনের সামরিক বাহিনী এই ক্ষেত্রে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কি সহযোগিতা করতে পারে। স্ক্রিনে বর্তমানে আপনারা ইরান এবং মধ্যপ্রাচ্যের ম্যাপ দেখছেন। আন্তর্জাতিক রিপোর্ট বলছে গত 2 দিনে ইরানের হামলার ক্ষেত্রে জর্ডানের এয়ারবেস থেকে যুক্তরাষ্ট্র তার যুদ্ধবিমানগুলো নিয়ে সরাসরি সৌদি আরবের মরুভূমি দিয়ে জর্ডান থেকে এভাবেই কুয়েতের আকাশে এসে তারপর আক্রমণ করছে। এটাকে বলা হচ্ছে একটি শেল্টার রুট। যদি কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয় বা কোনো ক্যাজুয়ালিটি ঘটে তাহলে পাইলটরা কুয়েতের ভূখণ্ডে পড়বে, অর্থাৎ তারা ইরানের হাতে কোনোভাবে বন্দী হবে না। এই কারণে এসব যুদ্ধবিমান বেশি মিসাইল বহনে সক্ষম ছিল। যেমন স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলো সরাসরি পার্সিয়ান সাগরের লাইনে থাকা দেশগুলোর আকাশ ব্যবহার করে ইরানের দিকে মিসাইল ফায়ার করেছে। আপনি যাই পরিকল্পনা করুন না কেন, বাস্তবতা অনেক সময় পরিকল্পনার সঙ্গে মেলে না। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইরানি মিসাইলের আঘাতে আকাশ থেকে ভূপাতিত হয়ে মাটিতে পড়ছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। গত 35 বছর ধরে যুক্তরাষ্ট্র এমন দৃশ্য আর দেখেনি। যুদ্ধক্ষেত্রে শত্রুর হাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান 1991 সালের গালফ ওয়ারের পর আর ভূপাতিত হয়নি। মাঝে মধ্যে কিছু বিমান যান্ত্রিক ত্রুটির কারণে ক্র্যাশ করেছে, কিন্তু শত্রুপক্ষের মিসাইলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। এরপর যুক্তরাষ্ট্র আরও 3টি বড় যুদ্ধ করেছে, ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ এবং কসবো যুদ্ধ। সেখানেও তাদের কোনো যুদ্ধবিমান শত্রুর আঘাতে ভূপাতিত হয়নি। সেই 35 বছরের রেকর্ড এবার ইরান ভেঙে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতের আলী আল সাম নামক যে এলাকাটি রয়েছে সেটি যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। সেখানেই একের পর এক যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। কুয়েত সরকার স্বীকার করে নিয়েছে যে অন্তত 3 থেকে 4টি যুদ্ধবিমান একসঙ্গে অনেকটা চেন রিয়াকশনের মতো ভূপাতিত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য একটি বড় পরাজয়ের দৃশ্য এবং একই সঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন এক দিগন্ত উন্মোচন। বন্ধুরা, গত 2 দিনের হামলায় রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এবং S-300 এর ওপর ভিত্তি করে তৈরি বাবার 373 ব্যবস্থা হামলার পর পুরোপুরি কমান্ড সেন্টার থেকে বিচ্ছিন্ন হয়ে অকার্যকর হয়ে যায়। একমাত্র চেন রিয়াকশনের কিল চেনে সক্রিয় ছিল চীনের HQ-9B। সেই মিসাইল ব্যবস্থার মাধ্যমে কুয়েতের আকাশ থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো ভূপাতিত করা হয়েছে।
আর যেমনটা আমরা জানি কুয়েত এবং ইরানের মূল ভূখণ্ডের দূরত্ব খুব বেশি নয়, মাঝখানে শুধু পার্সিয়ান সাগর রয়েছে যার দূরত্ব প্রায় 90 থেকে 100 কিলোমিটার। আর চীনের HQ-9B ভেরিয়েন্টের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু ভূপাতিত করতে সক্ষম। এবার সেই চীনা কিল চেইন তার শক্তিশালী নজির দেখিয়েছে এবং 35 বছর পর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান আকাশ থেকে ভূপাতিত করেছে, তাও আবার একটি নয়, অন্তত 4 থেকে 5টি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের একের পর এক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কুয়েত, কাতার সহ অন্যান্য ঘাঁটিতে এখনো লাগাতার হামলা চলছে। ঠিক এই অবস্থায় এসব দেশের আকাশসীমা নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এখন যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের যুদ্ধবিমান ছাড়া অন্য কোনো যুদ্ধবিমান এই অঞ্চলে প্রবেশ করার দুঃসাহসও দেখাচ্ছে না। এই এফ-স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলো অত্যন্ত শক্তিশালী। এগুলো যুক্তরাষ্ট্রের AGM-158JC ভ্যারিয়েন্টের 5ম প্রজন্মের ক্রুজ মিসাইল ফায়ার করতে সক্ষম। এই ধরনের মিসাইল ব্যবহার করেই ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমায় অবস্থান করে ইরানের স্থাপনাগুলোতে আঘাত আনা হয়েছে। তবে চীনের সহযোগিতায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরই যুক্তরাষ্ট্রের এই বড় ধরনের পরাজয় ঘটে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা, কারণ F-15 স্ট্রাইক ঈগলের নতুন ভেরিয়েন্টগুলো কিছুদিন আগেই আধুনিকায়ন করা হয়েছিল এবং ইরানকে মোকাবেলার জন্য এগুলো কুয়েতে মোতায়েন করা হয়েছিল। অত্যাধুনিক রাডার সিস্টেমে সজ্জিত সেই যুদ্ধবিমানে ইরান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এখন এই ভূপাতিত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র স্বীকার করেছে। যুক্তরাষ্ট্র 4টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা মেনে নিয়েছে, তবে তারা এখনো সরাসরি স্বীকার করছে না যে ইরানের মিসাইলের আঘাতেই এই বিমানগুলো ভূপাতিত হয়েছে। আমেরিকা স্টেটমেন্ট দিয়েছে তারা নিজেরাই নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। শুনতে অত্যন্ত হাস্যকর মনে হবে, তবে এটাই হলো বাস্তবতা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত CNN এর সংবাদ শিরোনাম। সেখানে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে 3টি এই ধরনের যুদ্ধবিমান F-স্ট্রাইক ঈগল অ্যাক্সিডেন্টলি তারা নিজেরাই শুট ডাউন করেছে কুয়েতের ভেতরে। এবং যুক্তরাষ্ট্র আসলে কি করছিল যে নিজেদেরই 3টি যুদ্ধবিমান নিজেরা ভূপাতিত করলো? তারা কি টার্গেট প্র্যাকটিস করছিল? দেখুন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিটকম তাদের বক্তব্যে দাবি করেছে ইরানের মিসাইলগুলো যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একের পর এক হামলা করছিল তখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাপের কারণে মাথা খারাপ হয়ে গিয়েছিল। তারা বুঝতেই পারছিল না কোনটি মিসাইল আর কোনটি যুদ্ধবিমান, আর এ কারণে কিন্তু নিজেদের যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে। এখন সামরিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, যুদ্ধবিমানের ভেতরে FO সিস্টেম থাকে যেটাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডলি সিস্টেম বলা হয়, মানে নিজেদের যুদ্ধবিমানগুলোকে চিহ্নিত করা যায়, মিসাইল আক্রমণ করে না। তাহলে যুক্তরাষ্ট্রের সেই সিস্টেমের কি হলো? সেই সিস্টেমগুলো কি তাহলে কোনো কাজই করলো না যে মিসাইলগুলো নিজেদের বিমান ভূপাতিত করতে হলো? বাস্তবতা হচ্ছে চীনের কিল চেইন এবং HQ-9B ব্যাপক নতুন পারফরমেন্স দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে F-22 রাফটার যুদ্ধবিমান এবং F-35 দিয়ে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইরানের ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া যেতে পারে, তবে অন্যান্য যুদ্ধবিমান এবং বোমারু বিমান নিয়ে প্রবেশের কোনো সুযোগ নেই। বন্ধুরা, ইরান দীর্ঘ সময় ধরে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এবং বুক ক্ষেপণাস্ত্র সহ বাবার ভেরিয়েন্টের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করছে। এটি ব্যবহার হতো রাশিয়ার সেন্ট্রাল কমান্ডের অধীনে। এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যখনই হামলা করেছে হঠাৎ করে প্রথমবারের মতো সেই পুরো সিস্টেম শাটডাউন হয়ে যায়। কি কারণে হয়েছে? রাশিয়ার সহযোগিতা আছে কিনা নাকি ব্যর্থতা, সে বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ইরানের প্রায় 70 থেকে 75% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সরাসরি রাশিয়ার টেকনোলজির উপরে নির্ভরশীল, যেগুলো শাটডাউন হয়ে যায়, যার জন্যই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলার সুযোগ পেয়েছে এবং হামলা করতে পেরেছে। ইরানের এক্ষেত্রে একমাত্র আশা ভরসা ছিল চীনের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9B এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলো চীনের নিজস্ব কমান্ড সেক্টরের অধীনে কাজ করছিল। তবে রাশিয়ান সিস্টেমের কারণে চারিদিক থেকে ব্লক হয়ে যাওয়ায় সেগুলো কাজ করতে পারেনি। জরুরি ভিত্তিতে চীনের টেকনিশিয়ান এবং সহযোগিতা আসে, চীনের কিল চেইন সক্রিয় করা হয়। এমন কিছু কিছু ক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টেকনিশিয়ান এবং বিশেষজ্ঞরা নিজেরাই এখন ইরানে উপস্থিত থেকে এই সিস্টেমগুলো কার্যকর করেছেন, আর এর ফলেই এই বড় সফলতা পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু শক্তিশালী হলেই হবে না, সেগুলো পরিচালনা করার জন্য প্রশিক্ষণ এবং দীর্ঘদিনের
ধরনের অভিজ্ঞতা প্রয়োজন, কারণ এ ধরনের অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর প্রযুক্তি পরিচালনার জন্য বিশেষজ্ঞ প্রয়োজন। বিমানের সিগন্যাল শনাক্ত করে সিদ্ধান্ত নিতে হাতে থাকে মাত্র কয়েক সেকেন্ডের সময়। সুতরাং এক্ষেত্রে চীন খুবই অভিজ্ঞ। ইরান সবেমাত্র নতুন এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেয়েছে, যার কারণে প্রথম দিকে তারা সঠিকভাবে পরিচালনা করতে পারেনি, যেটা কিন্তু পাকিস্তান খুব ভালো মতো পেরেছে, কারণ পাকিস্তান দীর্ঘ সময় ধরে চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে। তেহরান বলছে তাদের বিরুদ্ধে যে কোনো বেইমানির জবাব হবে এর থেকেও আরো ভয়ঙ্কর। উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ সতর্কতা। আকাশপথে দেওয়া হয়েছে বিধিনিষেধ। কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন সবখানে দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিশোধ নয়, এটি সামরিক শক্তি প্রদর্শন। বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতার বার্তা ছড়িয়ে দিয়েছে ইরান। এখন প্রশ্ন হচ্ছে, এই আগুন কি থেমে থাকবে নাকি পুরো অঞ্চলকে টেনে নিবে দীর্ঘ সংঘাতে? এখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। অঞ্চলটির মানচিত্র বদলে দেওয়ার মতো এক সমন্বিত সামরিক বার্তা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতির অন্যতম বড় কেন্দ্র কাতারের আলুদেদ বিমান ঘাঁটি। সেখানে ভয়াবহ হামলা চালায় ইরান। বিস্ফোরণ এবং আগুনের লেলিহান শিখায় পুড়ছে রানওয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ অবকাঠামো। ইরানের তাণ্ডব থেকে রক্ষা পায়নি কুয়েতের আল সালিম বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিতে মোতায়েন থাকে আমেরিকান বিমান বাহিনীর অসংখ্য বিমান। সেখানেও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইরান। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আল ধাপরা ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। এতে করে একজনের নিহতের তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। এদিকে বেইমানির শাস্তি পেয়েছে আমেরিকার আরেক বন্ধু বাহরাইন। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের অবকাঠামোতেও হামলা চালিয়েছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে নৌবহরের অবকাঠামো। এদিকে ইরানের ভয়ে সমুদ্র পথে নিরাপত্তা জোরদার করেছে আমেরিকা। শুধুমাত্র উপসাগরীয় ঘাঁটিতেই নয়, বিশ্বাসঘাতকতার জবাবে সৌদি আরব এবং জর্ডানেও মিসাইল হামলা করেছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই সমন্বিত হামলা দেখিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা বহুমাত্রিক এবং দূরপাল্লার। তেহরানের হাতে রয়েছে মধ্যম এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একাধিক সময় আঘাত হানার সক্ষমতা এ হামলায় স্পষ্ট হয়েছে। সামরিক বিশ্লেষকদের ভাষায় এটা ছিল সিগন্যাল স্ট্রাইক, যার উদ্দেশ্য কেবল প্রতিশোধ নয় বরং আঞ্চলিক বার্তা দেওয়া। কিন্তু কেন এই দেশগুলোতে লক্ষ্যবস্তু করল ইরান? তেহরানের দাবি তাদের বিরুদ্ধে সামরিক সমন্বয়, নজরদারি বা লজিস্টিক সহায়তা দিয়েছে এসব ঘাঁটি। তাই ইরান বার্তা দিয়েছে সংঘাতে জড়িত যে কোনো অবকাঠামোকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে তারা। এক রাতের সমন্বিত আঘাতে ইরান প্রমাণ করেছে তাদের প্রতিক্রিয়া দ্রুত হয়। তারা যে কোনো জায়গায় হামলা করতে পারে। শক্তির ভারসাম্যে এখন নতুন পরীক্ষার মুখে মধ্যপ্রাচ্য। মুহূর্তের মধ্যে একাধিক দেশে হামলা করে ইরান দেখিয়ে দিল শুধু সীমান্তের ভেতর সীমাবদ্ধ নয় তাদের প্রতিক্রিয়া। বন্ধুরা, ইরানের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের ড্রোন এবং মিসাইল। এই সব ড্রোন এবং মিসাইল আমেরিকা এবং ইসরায়েল ব্যাপক ভয় পায়। এরকম সেরা 5টি অস্ত্রের মধ্যে রয়েছে মোজাহির 102 অ্যাটাক ড্রোন। ইরানের এই নতুন ড্রোন আকাশের ওপর থেকে শত্রুর ওপর নজরদারি এবং আক্রমণের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে, অর্থাৎ এটি আকাশে উড়ে ইসরায়েলের যে কোনো ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম এবং এটি টানা 24 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে সক্ষম। বিভিন্ন মিসাইল এবং বোমা বহনে সক্ষম এই ড্রোনগুলো ইরানের সামরিক কৌশলে একটি নতুন মাত্রা যোগ করেছে। নাম্বার 4, ফাত্তা হাইপারসনিক মিসাইল। এটি হচ্ছে ইরানের অন্যতম ভয়ঙ্কর একটি মিসাইল। এটি এত দ্রুত উঠতে সক্ষম যে এটির গতি শব্দের থেকে 13 গুণ বেশি। শত্রুপক্ষের প্রতিরক্ষার সব দেয়াল ভেঙে দিতে পারে ফাত্তা মিসাইল। ইরানের সামরিক প্রতিরক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে এই ফাত্তা মিসাইল। ইরানের এই ফাত্তা মিসাইলকে সবথেকে বেশি ভয় পায় আমেরিকা এবং ইসরায়েল। নাম্বার 3, কারণ শাহ অ্যান্টিশিপ মিসাইল। ইরানের ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 3 নম্বরে থাকবে কারণ শাহ অ্যান্টিশিপ মিসাইল। নৌযুদ্ধে ইরানের সক্ষমতা বাড়াতে কারণ শাহ অ্যান্টিশিপ মিসাইলের ভূমিকা অসামান্য। এটি প্রায় 300 কিলোমিটার দূরত্বে মার্ক 4 গতিতে শত্রুর জাহাজকে আক্রমণ করতে পারে। নৌযুদ্ধে ব্যবহার করার জন্য এই মিসাইলটিকে স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে। কারণ শাহ অ্যান্টিশিপ মিসাইলগুলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো বেশি শক্তিশালী করেছে এবং ইরানের নৌবাহিনীকে করেছে আরো বেশি শক্তিশালী। নাম্বার 2, ইরানি ড্রোন ক্যারিয়ার। তুরস্কের পর ইরান ইতিমধ্যেই ড্রোন ক্যারিয়ার তৈরি করে ফেলেছে। আর ইরানের এই ড্রোন ক্যারিয়ারটি বিশ্বের প্রথম কমব্যাক ড্রোন সজ্জিত এয়ারক্রাফট ক্যারিয়ার সিস্টেম। এটি ইরানের ড্রোনগুলোর কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। ইরান এই
ড্রোন ক্যারিয়ার দিয়ে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারবে। এই ড্রোন ক্যারিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রায় 2000 কমব্যাট ড্রোন বহন করতে পারে, আর 2000টি ইরানি ড্রোন মোকাবেলা করার ক্ষমতা নেই ইসরায়েলের। তাই ইরান যদি ফুল স্কেল যুদ্ধে এই ড্রোন ক্যারিয়ারটি ব্যবহার করে তাহলে ইসরায়েলের ধ্বংস নিশ্চিত। ইরানের এই ড্রোন ক্যারিয়ারটি তুরস্কের তৈরি ড্রোন ক্যারিয়ার TCG আনাদোলার থেকে অনেক বেশি শক্তিশালী। পৃথিবীর মধ্যে একমাত্র ইরান এবং তুরস্কের কাছে এইরকম অ্যাটাক ড্রোন ক্যারিয়ার রয়েছে। নাম্বার 1, সুখোই Su-57। আপনারা কম বেশি জানেন যে ইরানের বিমান বাহিনী একটু দুর্বল, কারণ ইরানের ওপরে দীর্ঘ 20 বছর যাবৎ যুদ্ধবিমান নিষেধাজ্ঞা ছিল। কোনো দেশ ইরানের কাছে যুদ্ধবিমান বিক্রি করতে পারবে না, যার ফলে ইরান গত 20 বছর ধরে একটিও যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি। তবে বর্তমানে ইরানের এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে, আর এর সাথে সাথে ইরান রাশিয়ার কাছে 16টি সুখোই Su-57 মডেলের 5ম প্রজন্মের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে। আর এই যুদ্ধবিমানটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি ভয়ঙ্কর যুদ্ধবিমান। এটি একটি স্টিলথ মাল্টিরোল ফাইটার জেট। এই যুদ্ধবিমানের সবথেকে ভালো গুণ হচ্ছে এটি ছোটখাটো রানওয়ে থেকেও উড়তে সক্ষম। যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে 2100 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটির রেঞ্জ হচ্ছে 5500 কিলোমিটার। আর সবথেকে বড় গুণ হচ্ছে এটির বোমা ধারণ ক্ষমতা। যুদ্ধবিমানটি প্রায় 20,000 কেজি বোমা বহন করতে সক্ষম, এমনকি একসাথে 30টি পারমাণবিক বোমা বহন করতে পারে বিমানটি। অর্থাৎ বিমানটি ইরান ডেলিভারি পেলে ইসরায়েলে তারা কিয়ামত ঘটিয়ে ফেলবে। যদি কখনো ইরানে আমেরিকা এবং ইসরায়েল একসাথে বিমান হামলা চালাতে চায়, তবুও সেগুলো ঠেকিয়ে দেওয়ার মতো অস্ত্র রয়েছে ইরানের হাতে, কারণ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট পাওয়ারফুল। ইসরায়েল এবং আমেরিকা শুরুতেই বিমান হামলা বা আকাশে হামলা করে থাকে, তাই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানের কাছে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে আছে রাশিয়ার তৈরি S-300, রয়েছে সোভিয়েতের তৈরি S-200 এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর 373। এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর রেঞ্জ হচ্ছে 100 থেকে 150 কিলোমিটার। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই দামামা কোথায় গিয়ে থামে সেটাই দেখার বিষয়। মধ্যপ্রাচ্য হচ্ছে পুরো পৃথিবীর একটা প্লেগ্রাউন্ড, যার যখন প্রয়োজন হয় সে দেশ তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।